প্রিয় শ্রোতা বন্ধুরা, বৈঠকখানার গল্পে আপনাদের স্বাগত। আজ বৈঠকখানার আড্ডায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক মণি বর্মার লেখা এক অদ্ভুত ভৌতিক গল্প। কেউ দেখেছেন কি? তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প। কেউ দেখেছেন কি? পুরনো আসবাবপত্রের দোকানে দোকানে ঘুরে বেড়ানো কারো কারো নেশা থাকে। বিনোদ সাহারও ছিল। সেদিন অফিসের ছুটির পর ঘুরতে ঘুরতে সে হাজির হলো পার্ক স্ট্রিটের এক নিলামের দোকানে। ভেতরে পা দিতেই নজরটা প্রথমেই গিয়ে পড়ল একটা কাঠের সিন্দুকের ওপর। সেটা দেখতে যত সুন্দর, আকারে ঠিক ততই বড়। যে কোনো লোক স্বচ্ছন্দে ভেতরে শুয়ে থাকতে পারে। কাঠটা ঠিক আবলুস নয়, তবে সেটা যে অত্যন্ত দামি তাতে কোনো সন্দেহই নেই। দোকানের মালিক তার মুখের চেহারা দেখে মনের ভাব বুঝতে পেরেছিল। এগিয়ে এসে গলা ফুলিয়ে সে বলল, খাস সিকিমে তৈরি স্যার, আসল সিজুয়া কাঠ, এ তল্লাটে আর কোথাও পাবেন না। দাম? দরদস্তুর করবো না, থোক 50। বিনোদ সাহা একটু বিচলিত হয়ে পড়ল। লোভের সঙ্গে মনের ভেতর শুরু হয়েছিল সন্দেহের সংগ্রাম। এমন নজর ধরা জিনিস এত সস্তা কি করে হতে পারে? তবু শেষ পর্যন্ত কিনে ফেলল বিনোদ সাহা। পরদিন সকালে সিন্দুকটা তার ঘরে পৌঁছে গেলে আর এক দফা সে পরীক্ষা করতে বসল, কিন্তু কোথাও কোনো খুঁত খুঁজে পেল না। ঝকঝক করছে কাঠের পালিশ। নিঃশব্দে ডালাটা নেমে এসে চারকোনা বাক্সটার খাপে খাপে বসে যায়। চাবি লাগাতে গিয়ে এতটুকু শব্দ হয় না। ভাঙা ঘরে যেন চাঁদের আলো। বিনোদ সাহা তাকিয়ে তাকিয়ে ভাবে, এ ঘরে এমন দামি সিন্দুকটা নিশ্চয়ই বেমানান। একটা ভালো ঘর পেলেই সে উঠে যাবে। প্রথম দিকের উত্তেজনাটা ক্রমে ক্রমে থিতিয়ে আসে। এখন আর সব দিন সিন্দুকটার দিকে ফিরেও তাকায় না বিনোদ সাহা। ঘরের এক কোণে অনাদরেই মহাস্থবিরের মতো পড়ে থাকে। একদিন অকস্মাতের ব্যতিক্রম ঘটল। অফিস থেকে ফিরে আর বেরোলো না বিনোদ সাহা। ঘরে পাউরুটি মাখন ছিল। এক কাপ চা করে নিয়ে সে জলযোগটা সারল। তারপর একখানা বই নিয়ে বসল গিয়ে ঘরের মাঝ বরাবর রাখা আরাম কেদারাখানায়। মনটা একসময় ডুবে গেল কাহিনীর গভীরতায়। সময় তরতর করে বয়ে যায়। একসময় গল্পের খেই ধরে ছুটতে গিয়ে ভার ভার চোখ দুটো বিনোদ সাহা সামনের দিকে প্রসারিত করে দিল। সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটা প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে যেন লাফিয়ে উঠল। সে স্পষ্ট দেখল চাবি দেওয়া সিন্দুকটার ডালার তলা দিয়ে লম্বা সাদা আঙুল একটা বেরিয়ে এসেছে। ভয়ে আতঙ্কে অশক্ত দেহ বিনোদ সাহা কতক্ষণ একইভাবে আরাম কেদারাখানায় বসে রইল। চোখের দৃষ্টিটুকুও সরাতে পারল না। তারপরই এক অন্ধ ক্রোধে বুক তার ধীরে ধীরে ভরে উঠতে লাগলো। ওই কালো নখওয়ালা গাঁট সর্বস্ব আঙুলটার ওখান থেকে উঁকি দেবার কোনো অধিকার নেই। অন্যায় এটা, অযৌক্তিক, অবাঞ্ছিত কোনো উটকো লোক বিনোদ সাহার মনে হলো রাস্তা থেকে যেন তার ঘরে ঢুকে ভাগীদার সাজতে চাইছে। শেষ পর্যন্ত আর রাগ সামলাতে না পেরে সে হাতের বইখানা সিন্দুক লক্ষ্য করে ছুঁড়ে মারল। চকিতে অদৃশ্য হয়ে গেল আঙুলটা। অন্তত বিনোদ সাহা আর দেখতে পেল না। টেবিল ল্যাম্পের মুখটা ঘুরিয়ে দিয়ে সে ছুটে গেল সিন্দুকটার দিকে। এক টানে তুলে ফেলল ডালাটা। ভেতর শূন্য, কিছুই নেই। ডালাটা আবার সজোরে বন্ধ করে দিল বিনোদ সাহা। মেঝে থেকে বইখানা কুড়িয়ে নিয়ে সে আরাম কেদারায় ফিরে এলো। কে জানে
চোখই তার সঙ্গে প্রতারণা করল কিনা। জোর করেই সে পড়ায় মনোনিবেশ করতে চাইল, কিন্তু অবাধ্য চোখ দুটো বারে বারেই বইয়ের পাতা ছেড়ে সিন্দুকের দিকে ছুটে যেতে লাগলো। আঙুলটাকে অবশ্য সে আর দেখতে পেল না, তবে পড়াও আর এগোলো না। কোনো রকমে কিছু মুখে দিয়ে সে আলো নিভিয়ে শুয়ে পড়ল। এরপর দিন 10-12 নিরুপদ্রবেই কাটল। বিভৎস দর্শন আঙুলের কথাটা বিনোদ সাহা প্রায় ভুলেই গিয়েছিল। অবশ্য ইদানিং সন্ধ্যার দিকে সে আর ঘরে থাকতো না, হয় সিনেমা দেখে, না হয় কোনো বন্ধুবান্ধবের বাড়িতে আড্ডা দিয়েই কাটিয়ে দিত। সেদিন একখানা ভালো বই হাতে এসে পড়ায় সে ঠিক করল আজ আর কোথাও বেরোবে না, বইখানা শেষ করবে। বইখানা সত্যি হৃদয়গ্রাহী। এক সময় একেবারে মগ্ন হয়ে গেল সে। কতক্ষণ কেটেছিল কে জানে। এক সময় ক্লান্ত চোখ দুটো তুলে আগের দিনের মতো সামনের দিকে তাকাতেই নজরে পড়ল সিন্দুকটা। সঙ্গে সঙ্গে ভয়ের একটা অব্যক্ত ধ্বনি বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কালো নখওয়ালা সেই লম্বা আঙুলটা ডালার তলা দিয়ে বেরিয়ে আছে, নিথর নিস্পন্দ। দুর্বার ক্রোধে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো বিনোদ সাহা। চোখ দুটো আগুনের ফুলকির মতোই জ্বলে উঠল। শিকারী জন্তুর মতোই হামাগুড়ি দিয়ে সে ওপাশের ছোট টেবিলটার ওপর থেকে কাঁচের পেপারওয়েটটা তুলে নিল। তারপর অতি সন্তর্পণে এগিয়ে চলল সিন্দুকের দিকে। পেপারওয়েটটার ভার আছে, নিশানা ঠিক করে এক ঘা মারতে পারলেই আঙুলটা যে ছেঁচে যাবে তাতে আর কোনো ভুল নেই। কিন্তু সিন্দুকের গজখানেকের মধ্যে সে পৌঁছতেই আঙুলটা অদৃশ্য হয়ে গেল। আগের দিনের মতোই ডালা তুলে ফেলল বিনোদ সাহা। না, ভেতরে কিছুই নেই, গর্ভ শূন্য। কিছুটা হতাশ চিত্তেই ফিরে এসে বিনোদ সাহা আবার আরাম কেদারাটায় বসে পড়ল। আঙুলটাকে আর দেখা গেল না বটে, কিন্তু তার কুৎসিত প্রতিচ্ছবিটা মন থেকে সে কিছুতেই দূর করতেও পারল না। বেশ খানিকটা রাতে যখন সে শুতে গেল তখন মনস্থির হয়ে গেছে তার, সিন্দুকটা যেমন করেই হোক ঘর থেকে বিদায় করতে হবে। বিছানায় শুয়ে শুয়ে দোকানের মালিকের কথাটাই বিশেষ করে তার মাথার ভেতর ঘোরাফেরা করতে লাগলো। লোকটা যেন সিন্দুকটা বিদায় করার জন্য অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠেছিল, আর ঠিক সেই কারণেই দাম যেটা হেঁকেছিল সেটা শুধু অল্পই নয়, রীতিমতো হাস্যকর। তাহলে কি সিন্দুক সম্বন্ধে কোনো দুর্নাম আগেই তার কানে গিয়েছিল? সব জেনে শুনেই বিবেকহীন লোকটা এই ভৌতিক জিনিস গছিয়ে দিল তাকে। অবশ্য আধুনিক যুগের ছেলে সে, ভৌতিক ক্রিয়াকলাপে বিশ্বাস করে না। তবে বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে মনের মধ্যে যে দ্বন্দ্ব চলবে সেটাও নিশ্চয়ই চায় না। সুতরাং সিন্দুকটা বিদায় করাই সব দিক থেকে নিরাপদ। কিছু টাকা লোকসান হবে, হোক, এমন তো কতই যায়। সকালে ঘুম থেকে উঠেই বিনোদ সাহা বেরিয়ে গিয়ে একটা ঠেলা গাড়ি ঠিক করে এলো। বাড়িওয়ালাকে বলল, আমাকে তো অফিস বেরিয়ে যেতে হচ্ছে, ঠেলা গাড়ি এলে দয়া করে সিন্দুকটা তুলিয়ে দেবেন আর বলবেন যেন শহরের বাইরে কোথাও ফেলে আসে। নষ্ট করে যদি ফেলতে চায় আরও ভালো, ওদের ভাড়া আমার দেওয়াই আছে। ঘরের এক প্রস্থ চাবি বাড়িওয়ালার কাছেও ছিল, কাজেই কোনো আপত্তি করলেন না তিনি। সন্ধ্যার মুখে অনেকখানি হালকা মন নিয়েই বিনোদ সাহা অফিস থেকে ফিরল। দরজার চাবি খুলে ভেতরে পা দিতেই তার নজরটা সোজা চলে গেল কোণের দিকে। অবাক লাগলো দেখে, সিন্দুকটা ঠিক আগের মতোই যথাস্থানে বসানো আছে। এটা কি করে হলো? তবে কি ঠেলা গাড়িওয়ালা আসেনি?
তা সেই সময় বাড়িওয়ালা বাড়ি না থাকায় ঘরের দরজা খোলা পায়নি। অফিসের পোশাক আর ছাড়া হলো না। সেই অবস্থাতেই বিনোদ সাহা হানা দিল বাড়িওয়ালার অংশে। কিন্তু তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ভদ্রলোক জানালেন যে ঠেলাগাড়ি ঠিক সময় এসেছিল, সিন্দুকটা তুলেও নিয়ে গেছিল তারা, কিন্তু ধাপার মাঠে ফেলতে গিয়েই বাঁধল বিভ্রাট। কর্পোরেশনের এক ঠিকাদার তাদের চোখে আঙুল দিয়ে সমঝে দেয় এমন দামি আর প্রায় নতুন সিন্দুক কেউ সুস্থ মস্তিষ্কে ধাপার মাঠে ফেলে দিতে বলে না। নিশ্চয়ই তাদের ভুল হয়েছে। বাতিল সিন্দুকটা না এনে নতুন সিন্দুকটাই নিয়ে এসেছে তারা। ঠেলাওয়ালা দুজন নিজেদের মধ্যে অনেক গবেষণা চালায়। শেষ পর্যন্ত নিজেদের ভুলটা মেনে নেয় তারা, এবং সে ভুল সংশোধন করতে গিয়ে সিন্দুকটাকে আবার বিনোদ সাহার ঘরে ফিরিয়ে আনে। কাহিনীটা অবশ্য একটু আজগুবি ঘেঁষা হলেও যা ঘটে গেছে তারও তো আর চারা নেই। ঘরে ফিরে এসে বিনোদ সাহা একখানা চেয়ারে ধপ করে বসে পড়ে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। শখ করে কেনা প্রিয় জিনিসকে বিদায় দিতে বুকের মধ্যে খচখচ করাই তো স্বাভাবিক। সিন্দুকটাকে আর একটা সুযোগ দিলে কেমন হয়? নতুন কোনো উৎপাদ যদি না হয় তাহলে দামি জিনিসটাকে সে রেখেই দেবে, আর যদি উৎপাদ ঘটে তাহলে এবার নিজেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সিন্দুকটাকে সে এমন জায়গায় পাচার করে দেবে যেখান থেকে আর কোনো দিনই ফিরবে না। সন্ধ্যার দিকে বেরোনোর একটা সংকল্প মনে মনে করে রেখেছিল বিনোদ সাহা, কিন্তু শেষ পর্যন্ত আর তার উৎসাহ রইল না। একখানা বই হাতে নিয়ে বসল সেই আরামকেদারাখানায়। তার আগে সিন্দুকটা নিজের হাতে বন্ধ করে চাবিটা পকেটে রেখে দিল। অনেকখানি নিশ্চিন্ত বোধ করল সে। তবে বই পড়ার ফাঁকে ফাঁকে সিন্দুকের ওপর সতর্ক দৃষ্টিটা বুলিয়ে নিতে ভুলল না। অবশ্য কোনো কিছুই ঘটল না। ঘড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেল। চোখও জড়িয়ে এলো ঘুমে। হাতের বইখানা মুড়ে বিনোদ সাহা উঠে দাঁড়ালো, গিয়ে শুয়ে পড়ার জন্য। আর ঠিক তখনই সিন্দুকের বন্ধ ডালার ফাঁকে দেখতে পেল সেই আঙুলটাকে। বাহ্যত আঙুলের আকৃতিটা একই আছে বটে, কিন্তু আজ আর ঠিক নিথর নিশ্চল নয়। প্রাণের স্পন্দনে সেটা যেন অতি মৃদুভাবে কাঁপছে। কালো নখটা দেখে বিনোদ সাহার মনে হলো সেটা বুঝি সিন্দুকের গা আঁচড়াবার চেষ্টা করছে। আগের দিনের মতোই সে ভারী পেপারওয়েটটা সন্তর্পণে তুলে নিল। তারপর একরকম বুকে হেঁটেই এগিয়ে গেল সিন্দুকের দিকে। শূন্যে হাত তুলল সবটুকু শক্তি দিয়ে আঘাত করবার জন্যে। আর ঠিক সেই মুহূর্তে আঙুলটা অদৃশ্য হয়ে গেল সিন্দুকের ভেতরে। দুরু দুরু বুকে বিনোদ সাহা বন্ধ ডালাটা টেনে তুলে দিল। সিন্দুকের শূন্য গর্ভটা তাকে বিদ্রুপ করে যেন হেসে উঠল। ধপ করে বিনোদ সাহার মনে পড়ে গেল চাবির কথা। সেটা তো এখনো তার পকেটে। তাহলে ভৌতিক আঙুলটাই কি সিন্দুক খুলেছে? নিশ্চয়ই তাই। আর তা নইলে স্বীকার করতে হয় তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কথাটা মনে হতেই একটা তরল হিম স্রোত যেন তার শিরদাঁড়া বেয়ে নেমে এলো। পাক দিয়ে উঠল নাড়িগুলো। সিন্দুকটা বন্ধ করে তার সামনেই বসে রইল বিনোদ সাহা, চোখে সজাগ দৃষ্টি। মিনিটের পর মিনিট কেটে চলল, ঘন্টার পর ঘন্টা। অবশেষে 3টে বাজতে সে উঠে দাঁড়ালো। মাতালের মতোই টলতে টলতে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। কখন চোখ বুজে এসেছিল টের পায়নি বিনোদ সাহা, কিন্তু বীভৎস একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার। ঘামে সর্বাঙ্গ ভিজে গেছে।
বুকের ওপর ভারী কি একটা যেন চেপে রয়েছে। স্বপ্নের ঘোরে সে স্পষ্ট দেখল, ঘুমোতে ঘুমোতে কাঠের গায়ে আঁচড়ের শব্দ শুনে সে উঠে পড়ল। বাতি একটা জেলে নিয়ে এগিয়ে গেল সিন্দুকটার দিকে। আঁচড়াচ্ছে আঙুলটাই। জীবনী শক্তিতে সে এখন ভরপুর। এঁকে বেঁকে নানা ভঙ্গিতে আঙুলটা চেষ্টা করছে সিন্দুকটা খোলবার। শেষ পর্যন্ত না পেরে সে বেঁকল এবং স্পষ্টই বিনোদ সাহাকে ইঙ্গিত করল এগিয়ে আসতে। ভয়ে বিনোদ সাহার সর্বাঙ্গের লোম খাড়া হয়ে উঠল। তবু আঙুলটার হুকুম সে অমান্য করতে পারল না। যন্ত্রচালিতের মতো সে সিন্দুকটার কাছে গিয়ে দাঁড়াতেই আঙুলটা চোখের নিমেষে ভেতরে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক হ্যাঁচকা টানে ডালাটা খুলে ফেলল বিনোদ সাহা। আর এক দফা ভয় তার হাড়ের ভেতর কাঁপন শুরু হলো। তবু নিজেকে সে আর কোনো মতেই ঠেকিয়ে রাখতে পারল না। সিন্দুকের শূন্য গর্ভে নেমে বসে পড়ল। হাঁটু দুটো গুটিয়ে নিল বুকের ওপর। তারপর কাত হয়ে শুয়ে পড়ল পাটাতনে। সঙ্গে সঙ্গে সশব্দে নেমে এলো ডালাটা। চাবি বন্ধ করার শব্দটা সুস্পষ্ট শুনতে পেল সে। কালির সমুদ্র যেন অতলে টানতে লাগলো তাকে। দম বুঝি বন্ধ হয়ে আসে। ধড়মড় করে বিছানার ওপর উঠে বসল বিনোদ সাহা। বোধ করি অস্ফুট একটা আর্তনাদ মুখ দিয়ে বেরিয়ে এসে থাকবে। ঘামে বিছানাটা ভিজে সপ করছে। তবু ওঠবার বা আলো জ্বালাবার সাহস হলো না তার। ভোর না হওয়া পর্যন্ত বালিশে মুখ গুঁজে পড়ে রইল সে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে হৃত সাহস বিনোদ সাহা অনেকখানি ফিরে পেল। কোনো রকমে এক কাপ চা গলাধঃকরণ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। আগে অফিসে না গিয়ে সোজা হাজির হলো গোরখ পণ্ডিতের গ্যারেজে। বাস, লরি, টেম্পো ইত্যাদি ভাড়া দেওয়াই তার পেশা। এর আগে বিনোদ সাহা এদের দিয়ে দু একটা কাজ করিয়েছে, কাজেই মুখ চেনাটা ছিল। কোথায় কিভাবে সিন্দুকটা বিসর্জন দিতে হবে দীর্ঘ আলোচনার পর সেটা পাকাপাকি করে বিনোদ সাহা কিছু টাকা গোরখ পণ্ডিতকে আগাম দিল। বলল, আজ বিকেলের মধ্যেই তাহলে সিন্দুকটা যেন পাচার হয়ে যায়। বাকি টাকা কাজ শেষ হলে। বুক থেকে যেন আটকে থাকা সুপারির টুকরোটা নেমে গেছে। এমনি একটা স্বস্তি বোধ করতে লাগলো বিনোদ সাহা। অফিসে এসে সারাক্ষণ সে ঘাড় হেঁট করে কাজ করল। টিফিন করতে শুধু উঠল। সন্ধ্যার মুখে বাড়ি ফিরে সে বেশ নিঃসংশয় চিত্তে তালা খুলে ঘরে ঢুকল। কিন্তু কোণের দিকে তাকাতেই চক্ষু তার স্থির হয়ে গেল। সিন্দুকটা ঠিক একই জায়গায় একইভাবে বসানো আছে। রাগের চেয়ে এবার বিনোদ সাহার মনে হতাশাবোধই বড় হয়ে দেখা দিল। নিচে নেমে সে টেলিফোন করল গোরখ পণ্ডিতকে। লোকটা গভীর দুঃখ প্রকাশ করে জানালো, সিন্দুকটা নেবার জন্যে রওনা হবার ঠিক মুখেই লরিটা তার বিকল হয়ে গেল। তখনই অবশ্য হাত লাগানো হয়েছে সারাতে। আজ রাত্রের মধ্যে নিশ্চয়ই হয়ে যাবে। কাল সকালে প্রথমেই সিন্দুকটার সদ্গতি করে তবে অন্য কাজ। মৌখিক ধন্যবাদ জানানো ছাড়া বিনোদ সাহা আর কী বা করতে পারে। রিসিভারটা নামিয়ে রেখে সে রাস্তায় বেরিয়ে পড়ল। ঘরে ফিরতে ইচ্ছা হলো না তার। একটা রেস্তোরাঁয় ঢুকে জলযোগটা সেরে নিল। তারপর সামনেই যে সিনেমা হাউস পেল, একখানা টিকিট কেটে তাতেই ঢুকে পড়ল। কি ছবি, নতুন না পুরনো, কিছুই দেখার প্রবৃত্তি হলো না তার। শো ভাঙল তখন রাত প্রায় 12টা। তাড়াতাড়ি এক পাঞ্জাবির দোকানে ঢুকে রাতের খানাটা শেষ করে নিল বিনোদ সাহা। তারপর একখানা রিকশায় চেপে যখন ঘরে ফিরল, তখন ঘুম আর ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। আগের রাত্রের অমন বিভৎস দুঃস্বপ্নটাও
নিদ্রাকে ঠেকিয়ে রাখতে পারল না। কোনো রকমে জামা কাপড়টা ছেড়েই বিছানায় ঢুকে পড়ল সে। সিন্দুকের চাবিটা মাথার বালিশের তলায় রেখে দিয়ে চোখ বুজল এবং অচিরে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর হঠাৎই ঘুম ভেঙে গেল বিনোদ সাহার। বিছানার ওপর কে যেন তাকে ঠেলে বসিয়ে দিল। প্রথম কিছুক্ষণ বুঝতেই পারল না কী জন্যে ঘুম ভাঙল তার। তারপরই কানে এলো কোণ থেকে আঁচড়ানোর, লাফালাফি, দাপাদাপির শব্দ। অজ্ঞাত এক ভয়ে সর্বাঙ্গ তার ঠক ঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে হামাগুড়ি দিয়ে নেমে সে বাতিটা জ্বালবার চেষ্টা করলো, কিন্তু আলো জ্বলল না। হয় লোডশেডিং, আর না হয় টুনিটা ফিউজ হয়ে গেছে। হাতড়ে হাতড়ে ড্রয়ার থেকে একটা মোমবাতি বার করে বিনোদ সাহা যখন জ্বালল, শব্দগুলো বাড়তে বাড়তে তখন একেবারে তাড়ায় গিয়ে ঠেকেছে। ভয়ে বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। তবু কম্পিত শিখা মোমবাতিটা নিয়ে বিনোদ সাহা কোণের দিকে এগিয়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই ধরা গলায় আর্তনাদ করে উঠল। মোমবাতিটা হাত থেকে খসে মেঝে পড়ে নিভে গেল। সিন্দুকের ভেতর থেকে বেরিয়ে এসেছে আঙুলটা। প্রাণ শক্তিতে যেন সে টকবক করে ফুটছে, স্প্রিংয়ের পুতুলের মতো নাচছে, কুদছে, পাক খাচ্ছে। কালো নোকটা দিয়ে সজোরে সিন্দুকের গাটা আঁচড়াচ্ছে, কোনো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে রুদ্ধ আক্রোশে ফেটে পড়ছে যেন। কিন্তু অদ্ভুত পদার্থটার বোধ শক্তি। বিনোদ সাহা সিন্দুকটার কাছাকাছি পৌঁছতেই সে অকস্মাৎ স্থির হয়ে গেল। ঘাড়টা বেঁকিয়ে যেন লক্ষ্য করতে লাগলো বিনোদ সাহাকে। প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে বিনোদ সাহা থেমে গেল, আর এগোতে ভরসা করল না। অথচ দৃষ্টিটাও ফিরিয়ে নিতে পারল না। ধীরে, অতি ধীরে আঙুলটা একসময় সোজা হয়ে গেল। তারপর স্পষ্ট ইঙ্গিত করল বিনোদ সাহাকে এগিয়ে যাবার জন্যে। নতুন করে আতঙ্কের একটা শিহরণ বিনোদ সাহার সর্বাঙ্গের ওপর দিয়ে বয়ে গেল। গত রাত্রে দেখা দুঃস্বপ্নের কথাটা মনে পড়ে গেল তার। স্বপ্নে দেখা হলেও কালও আঙুলটার অমোঘ আহ্বান সে উপেক্ষা করতে পারেনি, এখনো পারল না। এক সম্মোহিত জীবে সে যেন পরিণত হয়ে গেছে। পরদিন পূবের আকাশ লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে গোরখ পণ্ডিতের লরি নিয়ে হাজির হয়ে গেল চালক পাণ্ডে, সঙ্গে কুলি বংশীলাল। বাড়িওয়ালাই তাদের বিনোদ সাহার ঘরের দরজা খুলে দিলেন। বিনোদ সাহা গড়হাজির থাকলেও কোনো অসুবিধা ঘটল না, কারণ গোরখ পণ্ডিতকে যথাযথ নির্দেশ আর ভাড়া বাবদ অর্ধেক টাকা আগে থাকতেই দেওয়া আছে। বন্ধ সিন্দুকটা সেই কোণের দিকে বসানো, তবে চাবিটা অদৃশ্য। সিন্দুকের পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে মোমবাতির গলা মোম মেঝেই জমে আছে। বাড়িওয়ালা রুষ্ট কণ্ঠে বলে উঠলেন, এমনভাবে কেউ মোমবাতি বসায়? ঘর ধরে যে আগুন ধরে যায়নি, এই আমার 14 পুরুষের ভাগ্য। আসুক আজ সাহা মশাই। এসব কথায় কান দেবার মতো অবসর ছিল না লরির ড্রাইভারের বা কুলির। সিন্দুকটা তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে কুলিটা গজগজ করতে লাগলো। উহ, কি ভারী রে বাবা! ভেতরে লোহা না শিশে? কি পোড়া আছে! আগে জানলে সালা মজুরি বাড়িয়ে নিতুম। দমটা যতখানি সম্ভব সঞ্চয় করে রেখে ড্রাইভার পাণ্ডে মন্তব্য করল, তুই বেটা নালায়েক, কাঠটাই ভারী, দেখছিস না? কাঠটা শুধু ভারী নয় পান্ডে দাদা, দামিও। এমন জিনিসকে দরিয়ায় ফেলে দিচ্ছে কেন কে জানে? নিশ্চয়ই দেমাগ খারাপ। সে কথার আর কোনো জবাব না দিয়ে পাণ্ডে লরিতে স্টার্ট দিল। গর্জন করে উঠে গাড়িখানা ক্রুদ্ধ জানোয়ারের মতো শহরের ভেতর দিয়ে ছুটে চলল। নির্জন গঙ্গার তীর, শহরের সীমানা অনেক আগেই শেষ হয়েছে। গাড়ি এসে যেখানে থামল সেটা এক
বিদেশি কোম্পানির পরিত্যক্ত চটকল। গঙ্গার বুক পর্যন্ত নেমে যাওয়া জেটিটা আজও অচল হয়নি। লরি থেকে নেমে আসতে আসতে পাণ্ডে সঙ্গীকে লক্ষ্য করে গম্ভীর স্বরে বলল, সাহাবাবু সিন্দুকটা দরিয়াতে ডালতে চায় কেন? এতক্ষণে বুঝতে পেরেছি বংশীলাল। কমির সাহেবের নিলেন থেকে উনি সিন্দুকটা কেনেন। শয়তানটা নিশ্চয়ই ওকে ভূতের কিস্সাটা বলেনি, লেকিন সাহাবাবু পরে সব জানতে পারেন, তাই তাড়াতাড়ি সিন্দুকটা বিদায় করতে চেয়েছেন আর কি। সিন্দুকের ইতিবৃত্ত সম্বন্ধে বংশীলাল কিছুই জানত না, তাই গভীর ঔৎসুক্য ভরে জিজ্ঞাসা করল, কাহানিটা কি পাড়েজি? জেটির ওপর উঠে এসেছিল তারা। হাতের ভাতটা নামিয়ে রেখে পাণ্ডে বলল, গোমেজ সাহেবও সিন্দুকটা সস্তায় দাম মেরেছিল মনির আলীর নিলেন থেকে। মনির আলীর? বলেন কি পাড়েজি? সিন্ধুকের ভেতর যার লাশ পাওয়া গেছিল? হ্যাঁ, এই সেই মনির আলী, আর এই সেই সিন্দুক। বংশীলাল অকস্মাৎ গম্ভীর হয়ে গেল। আর কোনো কথা না বলে আংটা ধরে সিন্দুকের একটা দিক টেনে শূন্যে তুলল। নিজের দিকটা তুলতে গিয়েও হাত সরিয়ে নিল পাণ্ডে। কপালের ঘাম মুছতে মুছতে বলল, লোকের মুখে শুনেছি মনির সাহেবের লাশ চোখে দেখা যাচ্ছিল না, দুমড়ে মুচড়ে শরীরটা তার ছোট হয়ে গেছিল, রংটা কালির মতন কালো। সিন্দুকের ভেতর আটকা পড়ার পর অনেকক্ষণ পর্যন্ত নাকি তিনি মরেননি, তাই বেরিয়ে আসার জন্য খুব আছড়া কামড়া করেন। লোকজন যখন সিন্দুকটা খোলার জন্য ছুটতে যায়, তখন তারা দেখতে পায় ডালার তলা দিয়ে মনির সাহেবের একটা আঙুল বেরিয়ে এসেছে। কি করে এসেছিল রামচন্দ্রই জানেন, তবে মনে হয় আঙুলের ডগা দিয়ে চাবিটা খুলে ফেলবার খুব চেষ্টা করতে গিয়ে ওটা হয়েছিল। তাহলে আর দেরি নয় পাড়েজি, তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে এসো, হাত লাগাও। নিজের দিকটা তুলে ধরল পাণ্ডে। তারপর দুজনে ধরাধরি করে সিন্দুকটাকে জেটির কিনারায় নিয়ে এলো। নিচে জোয়ারের ভরা গঙ্গা, তীব্র স্রোত জেটির গায়ে আছড়ে পড়ে পাক খাচ্ছে। বলে দুজনে সিন্দুকটা ঠেলে দিল নদীর গর্ভে। তীব্র শব্দের সঙ্গে জলের বুকে একটা প্রচণ্ড আলোড়ন উঠল। পরক্ষণে অতল তলে তলিয়ে গেল সিন্দুকটা। আরেক দফা কপালের ঘাম মুছে পাণ্ডে বলল, পাপ বিদায় হলো, এবার ফিরে গিয়ে বাকি টাকাটা নিতে হবে। কিন্তু বাকি টাকাটা পাণ্ডে বা গোরখ পণ্ডিত কোনো দিনই আর আদায় করতে পারেনি, কারণ বিনোদ সাহাকেও কেউ কোনো দিন আর দেখতে পায়নি। বাড়িওয়ালাও কিছু বলতে পারেন না। বিনোদ সাহা তাকে কিছু জানিয়ে যায়নি। তার নিজেরই 1 মাসের ভাড়া বাকি। কোনো সূত্র না পেলে পুলিশই বা কী করে নিরুদ্দিষ্ট মানুষটার তল্লাশ করবে? অফিসের কর্তৃপক্ষ অন্ধকারে। শুধু চেহারার বর্ণনা দিয়ে অল ইন্ডিয়া রেডিওর কলকাতা ঘোষকের কণ্ঠে প্রশ্ন ভেসে আসে, আপনারা কেউ তাকে দেখেছেন কি? আজকের গল্প এখানেই শেষ হলো। বৈঠকখানার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু।